আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। ভারত এরই মধ্যে তার পরবর্তী রিপাবলিক ডের অতিথি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে চূড়ান্ত করেছে, কিন্তু হঠাৎ করেই দেশটিতে ভিন্ন কিছু আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন বরিস জনসনের চেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অতিথি করতে পারলে ভারতের জন্য ভালো হতো। ভারতের কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী গত ২৭শে নভেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ফোন দিয়ে সরাসরি রিপাবলিক ডেতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কূটনৈতিক সূত্র থেকে আরও বলা হয়েছে, বরিস জনসনও দ্রুততম সময়ের মধ্যে ভারত সফর করতে আগ্রহী। তবে ব্রিটিশ হাই কমিশন এখন পর্যন্ত বলেছে বরিস জনসন আমন্ত্রণ গ্রহণ করেছেন, তবে সফরের সময় এখনও নির্ধারণ করেননি। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যথেষ্ট উন্নত হয়েছে। ঐতিহাসিকভাবেও এ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তাৎপর্যপূর্ণ। তবে দ্বিপাক্ষিক এ সম্পর্কটি কৌশলী সম্পর্কে পরিণত হয় ২০০৪ সালে। সে বছর যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ভারত সফরে এসেছিলেন। ক্যামেরন তার প্রথম মেয়াদে ভারতে ৩ বার সফর করেন, কিন্তু এরপর ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে হঠাৎ করেই ভারতের সাথে ফ্রান্সের সম্পর্ক উন্নত হতে শুরু করে। মোদী এ পর্যন্ত ২ বার ব্রিটেন সফর করেছেন। প্রথমবার ২০১৫ সালে। দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার জন্যই ছিল তার এ সফর। ২০১৮ সালে মোদী আবারও ব্রিটেনে যান। সেবার তিনি গিয়েছিলেন কমনওয়েলথের একটি সম্মেলনে। অথচ একই সময়ের মধ্যে মোদী এ পর্যন্ত ৩ বার ফ্রান্স সফর করেছেন। ভারত ও ফ্রান্সের মধ্যকার প্রতিরক্ষা সহায়তা কার্যক্রম এরই মধ্যে বহু মাত্রিকতা লাভ করেছে। দুটি দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক তথ্য বিনিময়, যৌথ উৎপাদন, যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক হাডসন ইনস্টিটিউটের গবেষক অর্পণা পাণ্ডের মতে ফ্রান্স হল ভারতের নতুন বন্ধু। ভারতের বিমান বাহিনীর সাথে ফ্রান্সের ডেসাল্ট কোম্পানির $৮.৭ বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এ চুক্তির আলোকে ফ্রান্স ভারতকে ৩৬টি রাফালে বিমান সরবরাহ করবে। শোনা যাচ্ছে নয়াদিল্লি খুব শীঘ্রই ফ্রান্সের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নাভাল গ্রুপের কাছ থেকে নতুন একটি সাবমেরিনও পেতে যাচ্ছে। এ সাবমেরিনটি পেলে ভারতের সমুদ্র নিরাপত্তার কাজটি জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ভারতের সাথে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অনেকদিন থেকেই প্রতিরক্ষা চুক্তি কার্যকর রয়েছে। এখন রাফালে চুক্তিকে কেন্দ্র করে ফ্রান্সের সাথেও ভারতের একটি প্রতিরক্ষা সম্পর্ক তৈরি হয়েছে। পূর্ব লাদাখে ভারত প্রায় ৪ মাস চীনের সাথে সংঘাতময় পরিস্থিতির ফাঁদে পড়েছিল। এক্ষেত্রে যদি ফ্রান্স ভারতকে চতুর্থ প্রজন্মের দ্বৈত ইঞ্জিন কার্নার্ড ডেল্টা উইং এবং রাফালে জেট সরবরাহ করে, তাহলে ভারত চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থানে চলে যেতে পারবে। নিরাপত্তা বিশ্লেষক লক্ষণ বেহেরার মতে ফ্রান্সের রাফালে বিমানগুলো ভারতের জন্য গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তিনি বলেন, বিশ্ববাজারে এখন রাফালে হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ধরনের একটি বিমান। চীনের কাছে এখন যেসব বিমান আছে তার তুলনায় রাফালে অনেক বেশি প্রাণঘাতী এবং উন্নত। চুক্তি অনুযায়ী সবগুলো রাফালে পেলে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। আর এমন একটি সময় ভারত রাফালেগুলো পাচ্ছে যখন এর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ভারত যদি ৩৬টি রাফালে পেয়ে যায়, তাহলে গোটা অঞ্চলে ভারতের বিমান বাহিনীর সক্ষমতা ও শক্তিমত্তা সবচেয়ে উচ্চতর অবস্থানে চলে যাবে। এ পর্যন্ত ভারত ফ্রান্স থেকে ৫টি রাফালে বিমান হাতে পেয়েছে। শুধু বিমান খাতি নয়, দক্ষিণ চীনা সমুদ্রে বেইজিং যেভাবে তার কার্যক্রম বৃদ্ধি করছে, তার পাল্টা জবাব হিসেবে ভারতও দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে নিজেদের শক্তির জানান দিতে যাচ্ছে। নিকেই এশিয়ার তথ্য অনুযায়ী ফ্রান্সের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নাভাল গ্রুপ ভারতকে একটি P-75L ধরনের সাবমেরিন সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। নাভাল গ্রুপ $৫.৬ বিলিয়ন বিনিময়ে ভারতকে এ সাবমেরিনের কাঠামো ও ডিজাইন প্রদান করবে, যা ভারতের বহুল আলোচিত মেক ইন ইন্ডিয়া নীতির আলোকে নির্মিত হবে। এ চুক্তি অনুযায়ী ভারতের জন্য ৬টি স্টেলথ সাবমেরিন তৈরি করা হবে, যেখানে বায়ু নিরপেক্ষ প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা হবে। তেমনটা হলে এ নতুন সাবমেরিনগুলো ভারতের নৌবাহিনীর হাতে থাকা অন্য সব সাবমেরিনকেই
মান ও কার্যকারিতার দিক থেকে ছাড়িয়ে যাবে। ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক যেভাবে শক্তিশালী হচ্ছে সে প্রসঙ্গে 2019 সালে প্যারিস সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, ভারত ও ফ্রান্সের মধ্যে খুবই উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে, যাতে দুদেশের মধ্যে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য আগামীতে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর এতে শুধু দুদেশই নয়, বরং গোটা বিশ্বেই উপকৃত হবে। 2018 সালে মোদি ও ম্যাক্রোর মধ্যে যে চুক্তি হয়েছিল সে অনুযায়ী এই দুটো দেশের নৌবাহিনী নিজস্ব প্রয়োজনে পরস্পরের নৌঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। ভারতের যুদ্ধজাহাজগুলো ফরাসি ঘাঁটিগুলো যেমন ব্যবহার করবে, ঠিক তেমনি ফরাসি নৌবাহিনীও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে থাকা ভারতীয় ঘাঁটিগুলোকে প্রয়োজন মতো কাজে লাগাতে পারবে। প্রতিরক্ষামূলক এসব কার্যক্রম ছাড়াও ফ্রান্স আরেকটি খাতেও ভারতের সাথে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। খুব শীঘ্রই এই দুদেশ মিলে মহাকাশ গবেষণার কাজ শুরু করবে। তাছাড়া ফ্রান্স ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সাথে মিলে যৌথভাবে শনি গ্রহের উদ্দেশ্যে একটি অভিযানের পরিকল্পনা করেছে, যা 2025 সালে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় মহাকাশ বিশেষজ্ঞ রাজেশ্বরী পিল্লাই রাজাগোপালান সম্প্রতি দ্য ডিপ্লোম্যাট পত্রিকায় একটি কলামে বলেছেন, মহাশূন্যে দুদেশের মধ্যকার এ যৌথ অভিযান পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের পরিচয় বহন করে। কিন্তু ফ্রান্সের সাথে বেশ অল্প সময়ের মধ্যে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক হয়ে গেল দীর্ঘ অনেক বছরের সম্পর্কেও যুক্তরাজ্যের সাথে সম্পর্ক সেদিকে যায়নি। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটে একটি কলাম লিখেছেন ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশ্লেষক আদিত্য দেব। তিনি বলেন, এত বছরের সম্পর্ক থাকার পরও ভারত ও যুক্তরাজ্য নিরাপত্তা খাতে খুব সামান্যই এগুতে পেরেছে। এর কারণ হল নয়াদিল্লি যুক্তরাজ্যের প্রশাসনের সাথে সবসময় G2G তথা সরকারের সাথে সরকার পর্যায়ে কাজ করতে চেয়েছে, কিন্তু যুক্তরাজ্যের সরকার কাঠামোতে তেমনটা কঠিন হওয়ায় যুক্তরাজ্য ভারতের আগ্রহে সাড়া দিতে পারেনি। অন্যদিকে রাশিয়া বা ফ্রান্সের ক্ষেত্রে এ জাতীয় কোনো প্রশাসনিক সীমাবদ্ধতা না থাকায় তারা সহজেই ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে সক্ষম হয়েছে। সুইডেন ভিত্তিক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে এই মুহূর্তে ফ্রান্স হল ভারতের তৃতীয় সর্বোচ্চ সমরাস্ত্র সরবরাহকারী রাষ্ট্র। 2010 থেকে 2014 সালে ফ্রান্স অষ্টম অবস্থানে থাকলেও মাত্র 3 বছরের মধ্যে তারা তৃতীয় অবস্থানে চলে এসেছে। ভারতের সাথে অস্ত্র ব্যবসার ক্ষেত্রে ফ্রান্স এরই মধ্যে রাশিয়া ও ইসরায়েলকেও পেছনে ফেলে দিয়েছে। এ দুটো দেশ সাম্প্রতিক সময়গুলোতে শুধু নিরাপত্তা সহযোগিতায় বৃদ্ধি করেনি, বরং পরস্পরের রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমর্থনও পাশে এসে দাঁড়িয়েছে। যেমন সম্প্রতি ফ্রান্স ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন সে দেশের দেয়ালে এবং শার্লি হেবদো পত্রিকায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজে বাজে ও অবমাননাকর কার্টুন অঙ্কন করার প্রেক্ষিতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। দেশে দেশে নবী অবমাননার বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ হয়। অনেক দেশেই ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়া হয়। ফ্রান্সের এই কঠিন সময়ে যে দেশটি ফ্রান্স ও ফ্রান্সের সরকারকে একপেশেভাবে সমর্থন দিয়ে গেছে তা হল ভারত ও নরেন্দ্র মোদীর সরকার। জানা গেছে ভারতের এ সমর্থনে কৃতজ্ঞ হয়ে ফ্রান্সও ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত দীর্ঘদিন থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা করছে। ফ্রান্স জানিয়েছে তারা এখন থেকে ভারতের পক্ষে শক্তভাবে ময়দানে নামবে, যাতে ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনটি ছিনিয়ে নিতে পারে। সার্বিক এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই মোদির পরামর্শকরা তাকে অনুরোধ করেছেন যাতে বরিস জনসনকে না আনে বরং পরবর্তী রিপাবলিক ডের উৎসবে ম্যাক্রনকে নিয়ে আসা হয়। মোদি এ চাপটিকে কিভাবে সামাল দেবেন তা সময় বলে দেবে। শেষ করছি কাশ্মীর প্রসঙ্গ নিয়ে। কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলী গিলানি কাশ্মীরে বিগত 1 বছর যাবৎ ক্রমাগতভাবে ভারতীয় সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন এবং নানা ধরনের অপকর্মের বিষয়ে নীরব ভূমিকা রাখার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ভারত এখনও জুলুম ও নিপীড়নের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। ভারত এরই মধ্যে বৈষম্য এবং কাশ্মীরের জনগণের প্রতি নৃশংস অত্যাচারকে প্রাতিষ্ঠানিকীকরণ করে ফেলেছে। আলী গিলানি বলেন, জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দ মুখে মানবাধিকারের ফেনা তুললেও কার্যত কাশ্মীরের জনগণের
মানবাধিকার লঙ্ঘনের মতো কার্যক্রমকে থামানোর কোনো উদ্যোগই গ্রহণ করেনি। তাদের এ দ্বৈত মানসিকতা ও প্রতারণাপূর্ণ অবস্থান পরিহার করা উচিত বলেও গিলানি মনে করেন। গিলানি অভিযোগ করেন, সার্বজনীন মানবাধিকারের ঘোষণা দেয়া হয়েছিল 1948 সালে, আর 1947 সাল থেকেই ভারত চক্রান্ত করে জম্মু ও কাশ্মীরের দখলদারিত্ব নিয়ে নেয়। তখন থেকেই কাশ্মীরের জনগণের ওপর তারা নিপীড়ন চালিয়ে আসছে। সার্বজনীন অধিকারের ঘোষণার দিনটি প্রতি বছর পালিত হয় ঠিকই, কিন্তু এগুলো শুধু স্লোগান সর্বস্ব। কাশ্মীরই তার জ্বলন্ত প্রমাণ। কাশ্মীর ও এর মানুষজন বরাবরই বিশ্ব মানবতার অবহেলার শিকার। 2019 সালে যখন কাশ্মীরের স্বতন্ত্র অবস্থানকে খারিজ করে দিয়ে জোর করে ভারত কাশ্মীরকে নিজেদের মানচিত্রে সামিল করে নেয়, কাশ্মীরের মুক্তিকামী নেতৃত্বকে ঘরবন্দি করে, কারফিউ জারি করে, জেলখানাগুলোতে সাধারণ নাগরিককে পরিপূর্ণ করে, অনেক দিন ইন্টারনেট পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করে, তখনও বিশ্ব নেতৃবৃন্দ টু শব্দটি করেনি। তারা নিছক দর্শকের ভূমিকা পালন করছিলেন। কাশ্মীরের উপর ভারতীয় প্রশাসনের জুলুম বন্ধ করার জন্য তিনি বিশ্ব নেতৃত্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।